অভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্রদের আহ্বানে সাড়া দিয়েই অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। 7 মাসের বেশি সেই সম্পর্কের টানাপোড়েনের শুরুটা হয় রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে। সবশেষ আওয়ামী লীগ নিষিদ্ধ ইস্যুতে আবারও স্পষ্ট বিভেদের আভাস সরকার ও এনসিপি নেতাদের মাঝে। 20 মার্চ প্রধান উপদেষ্টার এক মন্তব্যের পরে বিক্ষোভে উত্তাল হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। সংবাদ সম্মেলন ডেকে ক্ষোভ জানায় জাতীয় নাগরিক পার্টি। আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদের সকল সহযোগী ব্যক্তি ও সংগঠনের রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। বিষয়টি নিয়ে খোলা মনে নিজেদের মূল্যায়ন তুলে ধরেন শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অবশ্যই দূরত্ব তৈরি হচ্ছে, এখানে দূরত্ব কিছুটা তৈরি হচ্ছে, এটা দৃশ্যমান দেখা গেল। সত্যিকার অর্থে আমি মনে করি না দূরত্ব আছে ওদের ভিতরে, কারণ ওরা যায় ডক্টর নিশ্চয়তা। আমরা চাচ্ছি যে বাংলাদেশে আমরা যারা আছি প্রত্যেকটা রাজনৈতিক দল তারা সবাই দেশের উন্নয়নে কাজ করবে, সবাই একমত হয়ে থাকবে। দুই পক্ষ যদি একসাথে না থাকে তাহলে বাংলাদেশ যেটা চাচ্ছে ওটা বাংলাদেশ এটা পাবে না। তবে আওয়ামী লীগ ইস্যুতে দ্বিমতের বদলে ঐক্যমত রয়েছে বলে দাবি করে এনসিপি নেতা। এই অভ্যুত্থান যেই রাজনৈতিক দলটিকে পতিত করেছে এবং এই বাংলাদেশে নতুন বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক হওয়ার কোনো সুযোগ নেই, এখানে আমি বরং ঐক্য দেখি। প্রধান উপদেষ্টার প্রেস উইং বলছে সব রাজনৈতিক দলের ঐক্যমতের সিদ্ধান্তই নৌকার ভাগ্য নির্ধারণ করবে। নিষিদ্ধের বিষয়ে প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা নিজস্ব অবস্থান থাকতে পারে, আর অন্যান্য রাজনৈতিক দলও যদি তাদের রাজনৈতিক অবস্থানটা স্পষ্ট করেন তাহলে এই বিষয়ে আসলে সরকারের জন্য সিদ্ধান্ত নিতে সুবিধা হয় এবং সরকার আশা করে যে এই বিষয়ে রাজনৈতিক দলগুলো একটা ঐক্যমতের ভিত্তিতে এক ধরনের সিদ্ধান্তে পৌঁছাবে যাতে সরকার সেই সিদ্ধান্তটা বাস্তবায়ন করতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মত দ্বিমতের সৌন্দর্য রয়েছে, তবে অতিচর্চা রাজনৈতিক বিভেদ উস্কে দেয়। সংবাদ সম্মেলনে এক একজন এক এক রকম বক্তব্য দিচ্ছেন বা ফেসবুকে অনেক রকম পোস্ট করছে। এসব সত্ত্বেও আমার কাছে মনে হয় না যে আমরা কেউই কোনো পক্ষই একটা প্রবল সংঘর্ষের জন্য প্রস্তুত। এটা নিয়ে অনেক বেশি আলোচনা করার সুযোগ নেই। আমি বরং যদি আলোচনা করি বরং আমরা দেশের ক্ষতি করব এবং দেশের অনেক বেশি অনৈক্য সৃষ্টির পথকে খোলাসা করে দেব। বিভেদ নয়, আগামী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে রাজনৈতিক ঐক্য বেশি প্রয়োজন বলেও মত দেন ডক্টর মাহবুবুল্লাহ। আমেরিকা রাখা নিয়ে তো বড় প্রশ্ন। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। কক্সবাজারের উখিয়া পাখির চোখে যতদূর দেখা যায় সবই যেন ছেয়ে আছে রোহিঙ্গাদের আবাসস্থলে। 2016, 17 ও 18 সালে বাংলাদেশে আশ্রয় নেওয়া এই রোহিঙ্গাদের সংখ্যা এখন 13 লাখেরও বেশি। দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর চেষ্টা করছে বাংলাদেশ, কিন্তু বাস্তবে আলোর মুখ দেখেনি তা, বরং চলতি বছর ঢুকেছে আরও প্রায় 80,000 রোহিঙ্গা। এ অবস্থায় সম্প্রতি কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুজনই রোহিঙ্গাদের আশা দেখান প্রত্যাবাসনের বিষয়ে। বারবার আশ্বাস পেলেও গত প্রায় 8 বছরেও নিজ মাতৃভূমি মিয়ানমারে ফিরতে পারেনি রোহিঙ্গারা। এবার জাতিসংঘের মহাসচিব এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের যৌথ এই সফর ঘিরে রোহিঙ্গারা আবারও স্বপ্ন দেখছেন নিজ দেশে ফিরে যাওয়ার। আর তো বেশি ভালো লাগে, বেশি খুশি লাগে যে নাকি আর দেশ মারা আর আবার জায়গা তারি আর আগে তো ফেরত যাবো। আমি তো এখান থেকে একটা মিনিটও তাকে ইচ্ছা চাই না। তবে বিশ্লেষকরা বলছেন রোহিঙ্গাদের ফেরাতে প্রধান উপদেষ্টার চীন সফরকে কাজে লাগাতে হবে গুরুত্বের সাথে। রোহিঙ্গা প্রত্যাবাসনে চায়নার সহযোগিতা উনি অবশ্যই চাইতে পারেন, এটা চাওয়াটা মনে হয় যৌক্তিক হবে। সুতরাং আমরা বিশ্বাস করি চায়না সফরকালে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা অন্যান্য এজেন্ডা ভিত্তিক আলোচনার মধ্যে যাতে রোহিঙ্গা প্রত্যাবাসনটা গুরুত্ব পায়। নিজের ভিটেবাড়ি স্বজন ফেলে আসা রোহিঙ্গাদের একটি বড় অংশ এখনও বের হতে পারেনি উচ্ছেদের সেই ট্রমা থেকেও। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, কক্সবাজার। হার্টে রক্ত সরবরাহকারী রক্তনালী বন্ধ হয়ে গেলে এবং রক্ত হার্টে পৌঁছাতে না পারলে হার্টের মাংসপেশিতে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছাতে পারে না, আর তখনই হয় হার্ট অ্যাটাক।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর 2022 সালের তথ্য বলছে ওই বছর দেশে মোট মৃত্যুর 17.45% ঘটেছে হার্ট অ্যাটাক ও হৃদরোগে। এর মধ্যে হৃদরোগে 3.67% আর অন্যান্য কার্ডিওভাস্কুলার রোগে আক্রান্ত হয়ে সারা দেশে মৃত্যুর হার 21.12%। সাম্প্রতিক বছরগুলোতে 50 বছরের নিচে 30% রোগীর মধ্যে হৃদরোগের লক্ষণ দেখা যাচ্ছে। যাদের বংশগতভাবে হৃদরোগ আছে, রক্তের কোলেস্টেরলের মাত্রা বেশি, ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে অল্প বয়সে হতে পারে, স্থূলতার পরিমাণ বেড়ে যায়। আমাদের তরুণদের মধ্যে অনেকে ধূমপানে অভ্যস্ত, বিভিন্ন ধরনের এনার্জি ড্রিঙ্ক বা ড্রাগে অভ্যস্ত, এগুলা কিন্তু হৃদরোগের ঝুঁকি বাড়ায়। সম্প্রতি ক্রিকেটার তামিম ইকবালের হার্ট অ্যাটাক হওয়ার পর 22 মিনিটে সিপিআর দেওয়া হয়, যা বিশ্বজুড়ে হৃদরোগ চিকিৎসায় বহুল প্রচলিত এক জরুরি সেবা পদ্ধতি। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যেটাকে বলে কার্ডিওপালমোনারি রিসাসিটেশন বা সিপিআর। বুকের মাঝখানে প্রেসার দিয়ে চাপ দেওয়া হয়, সাধারণত 100 থেকে 110 রেটে মিনিটে এটা চাপ দেওয়া হয়। এটাতে করতে পারলে যেটা হয় যে রোগীর রক্ত সঞ্চালনটা চালু থাকতে পারে, সার্কুলেশন বা রক্ত সরবরাহ চালু রাখা, শ্বাস প্রশ্বাস চালু রাখা, এটার নামই হচ্ছে সিপিআর। সাধারণ জনগণের মাঝে সিপিআর নিয়ে সচেতনতা গড়ে তোলা প্রয়োজন বলেও মনে করেন চিকিৎসকরা। রাস্তাঘাটে, বাড়িতে কোথাও যদি কার্ডিয়াক অ্যারেস্ট হয় তাহলে যেন ওনারা সিপিআরটা দিতে পারেন, বেসিক লাইফ সাপোর্টটা ওনারা দিতে পারেন। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। সম্প্রতি দেশের বিভিন্ন মহাসড়কে যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহনে ছিনতাই ও ডাকাতির ঘটনা বাড়ছে। উত্তর ও দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার হিসেবে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে প্রতিনিয়তই 22 জেলার দূরপাল্লার যানবাহন চলাচল করে। ঈদ আসলে তা বেড়ে যায় কয়েক গুণ। তবে সম্প্রতি রাত হলেই ছিনতাই ডাকাতির ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে এই মহাসড়ক ব্যবহারকারীদের। কখনো গাড়িতে ঢিল ছুঁড়ে, কখনো গাড়ির চাকার নিচে তারকাটা ফেলে, অথবা ছদ্মবেশে বিভিন্ন জায়গা থেকে যাত্রী বেশে বাছে ওঠে ডাকাতরা। সুযোগ বুঝে চালক ও যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে সর্বস্ব লুটে নিচ্ছে তারা। তাই নজরদারি বাড়ানোর পাশাপাশি যাত্রীদের নিরাপত্তা দেওয়ার দাবি সড়ক ব্যবহারকারীদের। রাস্তাটা খুবই ঝুঁকিপূর্ণ, কড্ডার মোড়ে ডাকাতি হয়, রাত্রেবেলা গাড়িতে ঢিল মারে। আমার এই গাড়িতে কয়েকদিন আগে ঢিল মারছিল। এমন সময় যাত্রী উঠে সামনে বসে ড্রাইভারের সাথে গল্প করতেছে, এত যাত্রীরা বুঝে যে এর সাথে শ্রমিক জড়িত। রাস্তার নিরাপত্তা চাই, রাস্তাতে বিভিন্ন চুরি ডাকাতি রাহাজানি এগুলো ঘটতেছে। আমরা পেপার পত্রিকা ফেসবুকে অলওয়েজ টাইম দেখতেছি। আমরা সরকারের কাছে একটা কঠোর নিরাপত্তা চাই। তবে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে এবং ছিনতাই ডাকাতি বন্ধে যৌথভাবে পুলিশ ও সেনাবাহিনী কাজ করছে বলে জানায় পুলিশ। ঈদ উপলক্ষে আলাদা ডিপ্লয়মেন্ট থাকবে। প্রতিদিনই 4টা টহল পার্টি থাকে। আমাদের থানা থেকে হচ্ছে নলকা পর্যন্ত 17 কিলোমিটার, এর ভিতরে 4টা টহল পার্টি থাকে, প্লাস আমার গাড়িও ডিউটি করে। আমরা আমাদের অধিভুক্ত যে এলাকা রয়েছে এই এলাকাতে আমরা কিন্তু আমাদের টহলের সংখ্যা অনেক বেশি বৃদ্ধি করেছি। এর বাইরে আমরা বিভিন্ন পয়েন্টে ইনকামিং ঢাকাতে এবং আউটগোয়িং ঢাকাতে যতগুলো পয়েন্ট আছে আমরা যাত্রীদের ভিডিও ধারণ করছি। চলতি বছর সিরাজগঞ্জের মহাসড়কে এখন পর্যন্ত ডাকাতির ঘটনা ঘটেছে 6টি, যেগুলোতে মামলা হয়েছে 4টি ঘটনায়। খালিদ হৃদয়, ডিবিসি নিউজ, সিরাজগঞ্জ। টাঙ্গাইলের ইফতার বাজার যেন নানা পদের খাবারের রেশমি চাদরে মোড়া এক উৎসব। স্বাদের সঙ্গে মিশে থাকে স্থানীয় ঐতিহ্য। চমচমের রাজ্য হিসাবে খ্যাত হলেও ইফতার আয়োজনে ভাটা পড়ে এই মিষ্টির। তবে ইফতারে মিষ্টির চাহিদায় জিলাপির কদর বেড়েছে বহুগুণ। পাল্লা দিয়ে চলছে আরেক মৌসুমি মিষ্টি বুন্দিয়া। ইফতারে কারো চাহিদায় আবার রয়েছে রসমালাই, টক দই, কাবাব বা হালিম। দোকানীদের দাবি অন্য যে কোনো সময়ের তুলনায় বাড়তি যত্ন দিয়েই তৈরি হয় এসব খাবার। বেবি সুইট, রসমালাই, তারপরে কম মিষ্টির দই, এগুলো একটু বেশি পছন্দ করে। রমজান আসলে আমাদের ইফতারের পাশাপাশি বুন্দি এবং জিলাপিটা মাস্ট। জিলাপি, হালিম এগুলোর মান ভালো, চাপ, গ্রিল। যদিও খাবারের দাম নাগালের মধ্যে থাকলেও স্বাস্থ্যসম্মত কিনা তা নিয়ে ক্রেতাদের সন্দেহ আছে। দামটা মোটামুটি স্বাভাবিক, মান সম্পর্কে তো আমরা দেখতেছি থাকলে এখন এটা সন্দেহ করা যাবে না, যেহেতু সবাই নিচ্ছে আমরাও নিচ্ছি। ইফতারকে কেন্দ্র করে টাঙ্গাইলে কোটি টাকার বাণিজ্য হয় বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল। ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস ও নদী ভাঙনের মতো বড় দুর্যোগের সাথে লড়াই করেই বেঁচে থাকতে হয় সাতক্ষীরার উপকূলীয় উপজেলা শ্যামনগর ও আশাশুনের কয়েকটি ইউনিয়নের বাসিন্দাদের। বরাবর নদী ভাঙনে ভিটেমাটিহীন হয়ে পড়ে এই অঞ্চলের শত শত মানুষ।
গেল কয়েক বছরে নদী ভাঙন ও প্রাকৃতিক দুর্যোগে বিলীন হয়েছে ৭০ কোহিনুর সর্দারের পৈতৃক ভিটাবাড়ি। ১০ বছর ধরেই থাকছেন বেড়ি বাঁধের স্ল্যাবে। আর্থিক টানপড়নে ঈদ আনন্দ নেই তার পরিবারে। না পাগল লাইদের কেনাকাটা করবো কি দি, টাকা পয়সা নেই, কিছু কিনে কেটে নিতে পারি। 5 বিঘি জমি সব নদীতে গেওয়া রয়েছে, এখন থাকার জায়গাও নেই। এইখানে তো 280 পরিবারের মতন এই রাস্তার সাইড অবজার উপর এইখানে ছিল, বসবাস করত। এখন তারা স্থানান্তর হয়ে অন্যত্র চলে গেছে। শুধু কোহিনুর সর্দারই নয়, সাতক্ষীরার উপকূলীয় 3টি গ্রামের 3 শতাধিক পরিবার বিগত 10 বছরে ফিরতে পারেনি পৈতৃক ভিটায়। দুবেলা খাবার জোটানোই এখন কষ্টসাধ্য, তাই ঈদ আনন্দ নেই এসব পরিবারেও। ইনকাম না থাকলে আনন্দ কোথা থেকে আসবে? ঈদের কি করবো, আল্লাহ যা রেখেছে তাই হবে। আল্লাহ যে কি রেখেছে না রেখেছে আগে তো বলা যাবে না, 6-7 দিন সামনে। ঈদ উপলক্ষে সরকারি বরাদ্দ দেওয়ার পাশাপাশি সবাইকে স্থায়ী আশ্রয়ণ প্রকল্পে নিয়ে আসার চেষ্টা চলছে, জানান স্থানীয় জনপ্রতিনিধি। আমরা ঈদের জন্য আমরা যত সম্ভব, সরকারও 10 কেজি করে চাউল দিচ্ছে, আমার ইনানি 885 জন, এবং টিসিবির চাউল ডাউল তেল পাচ্ছে এবং রেশনের চাউলও পাচ্ছে। পরিবার পরিজন নিয়ে স্থায়ী ঠিকানায় যেতে সহায়তা করবে সরকার, এমন প্রত্যাশা ভুক্তভোগীদের। ডিভিসি নিউজ ডেস্ক। সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত ক্রেতা সমাগম কক্সবাজারের বিপণী বিতান, মার্কেট ও ফুটপাতে। ভিড় বেড়েছে প্রসাধনী, জুতা ও অলংকারের দোকানে। বাকি দিনগুলোতে বেচাকেনা আরও জমে উঠবে আশা ব্যবসায়ীদের। অন্যান্য বছরের তুলনায় এবছর খুব শান্তিপূর্ণ বেচা বিক্রি হচ্ছে এবং এখন লোক সমাগম বেশি। দাম নাগালের মধ্যে আছে বলছেন ক্রেতারা। আমার কাছে রিজনেবলই লাগছে, আর মেগা মার্কেটে তো আমি প্রায় আসি, রিজনেবল দাম পাই বলেই আসি। পথচারীদের যাতায়াত নির্বিঘ্ন করতে ট্রাফিক পুলিশের পাশাপাশি কাজ করছে স্বেচ্ছাসেবীরাও। মার্কেট ওয়ারি এবং দোকান মালিক ফেডারেশন এবং বৃহত্তর পানবাজার রুট সমিতি সবাই মিলে মার্কেট প্রস্তুতিটা কীভাবে আমরা নিতে পারি প্রথম থেকেই আমরা নিয়েছিলাম। দায়িত্ব পালন করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আমাদের ফুটপাতে পেট্রোল থেকে শুরু করে আমাদের এখানে 5 থেকে 6টি মোবাইল পেট্রোল ওখানে কাজ করবে রাতের বেলা বিশেষ করে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত বেচাকেনা চলছে ঠাকুরগাঁও শহরের চৌরাস্তা, বাস স্ট্যান্ড, রোডবাজার সহ বিভিন্ন বিপণী বিতানে। ক্রেতাদের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ এলাকায় মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। বাজার কেন্দ্রিক এখানে পুলিশ মোতায়েন আছে, রাস্তায় যাতে তারা নির্বিঘ্নে আসা যাওয়া করতে পারেন সেটার জন্য আমাদের টহলের ব্যবস্থা আছে। রোজার শুরু থেকেই জমজমাট গাজীপুরের ঈদ বাজার। ছুটির দিন মধ্যরাত পর্যন্ত চলছে কেনাকাটা। তবে এবার কাপড়ের দাম কিছুটা বেশি, অভিযোগ ক্রেতাদের। বর্তমান যে কেনাকাটার দাম একটু বাড়তি আছে, বছর থেকে এবার একটু বেশি দেখতেছি। হীরামন, আফগান সহ পাকিস্তানি 3 পিসকে প্রাধান্য দিচ্ছেন ফ্যাশন সচেতন নারীরা। হীরামাটি নামক একটা ড্রেস রয়েছে যেটা খুবই জনপ্রিয়তা অর্জন করেছে। আদার আইটেমগুলোর উপর মহিলাদের খুবই ঝোঁক দেখা যাচ্ছে। উৎসবের কেনাকাটা ও আনন্দ নির্বিঘ্ন করতে চুরি ছিনতাই রোধে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান পুলিশের। সাকিব আল হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার উত্তর কালাপুর গ্রামের সিএনজি চালক সেলিম মিয়া ঋণ নিয়ে কিনেছিলেন সিএনজি চালিত অটোরিকশা। মাসখানেক আগে সেই গাড়ি চুরি করে নেয় একটি সংঘবদ্ধ চক্র। অটোরিকশা চুরি হলেও ঋণের কিস্তির টাকা পরিশোধ করতে হচ্ছে ঠিকই। ওই জায়গাতে আমার 2টা গাড়ি আছিল, আমার বাইরে একটা গাড়ি, আমরা গাড়ি, 2টা গাড়ি আমরা লোনের উপরে কিস্তিতে ফিরে যাচ্ছি। আর এটা ফোন আমরা সজাগ থাকা অবস্থায় গাড়িটা নিয়ে গেছি। মৌলভীবাজার জেলায় হর হামেশা ঘটছে এই সিএনজি চালিত অটোরিকশা চুরির ঘটনা। অনেক ক্ষেত্রে চালককে হত্যা করেও অটোরিকশা চুরির ঘটনা ঘটছে। এতে উদ্বিগ্ন চালকরা। চক্রটিকে টাকা দিলে অনেক সময় সিএনজি ফেরতও পাওয়া যাচ্ছে। গাড়িটা চুরি হওয়ার পরে আমি খুব একটা বেভানার মাঝে পড়ে গেছি, বারা গাড়ি দাঁড়িয়ে দৌড়াইতে আছি। গটপাদা রইল লেংরা, তো লেংরার লগে দেখা যায় জড়িত আমরার বড় শ্রমিক নেতা। মৌলভীবাজার বড়টা সিন্ডিকেটে কালেকশন করে তারা গাড়ি দেয়। 2,40,000 টাকা দিয়া ওই সুলতান সাহেবের মাধ্যমে গাড়িটা আইছে।
মৌলভীবাজার, সিলেট ও হবিগঞ্জ এই 3টি জেলা ঘিরে সক্রিয় সিএনজি চোর চক্র। আবু তালেব ওরফে ল্যাংড়া তালেব ও মৌলভীবাজারের শ্রমিক নেতা সুলতান এই চক্রের সর্দার। সম্প্রতি আবু তালেব পুলিশের হাতে গ্রেপ্তার হলেও বাকিরা ধরাছোঁয়ার বাইরে। এই নেতৃবৃন্দ এই গাড়ি চুরির সাথে সম্পৃক্ত রয়েছে। এই তালিকাভুক্ত আসামিগুলাকে পুনরায় আবার গ্রেপ্তার করে শুধু সিএনজি গাড়ি নয়, যারা হত্যা হয়েছেন তাদেরও যাতে মূল বিষয়বস্তু বেরিয়ে আসে। তবে আন্তঃজেলা চোর চক্রের তালিকাভুক্ত আসামিদের আইনের আওতায় আনার কথা জানিয়েছেন পুলিশ সুপার। আমাদের আভিযানিক কার্যক্রম অব্যাহত রেখেছে। সিএনজি যারা ক্রয় বিক্রয়ের সঙ্গে জড়িত আমরা তাদেরকেও খুঁজে বের করার চেষ্টা করতেছি এবং কোন জায়গায় গিয়ে তারা এটাকে আবার পরিবর্তন করতেছে সেগুলোর এই সংশ্লিষ্টতা আমরা খুঁজে পাচ্ছি। পরিবহন শ্রমিক ইউনিয়ন জানায়, গত 2 বছরে মৌলভীবাজার জেলায় সিএনজি চালিত অটোরিকশা চুরির ঘটনা ঘটেছে শতাধিক। ডিবিসি নিউজ ডেস্ক। দেশের দক্ষিণাঞ্চলের মানুষের জন্য গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম ভোলা লক্ষ্মীপুর নৌরুট, কিন্তু গেল কয়েক বছর ধরেই ডুবোচর ও তীব্র নাব্য সংকট দেখা দিয়েছে মেঘনা নদীতে। ভোলার ইলিশাঘাটের কাছে ও মজু চৌধুরী ফেরিঘাট সংলগ্ন চরমনি এলাকায় ডুবোচরে বিঘ্ন ঘটছে ফেরি চলাচলে। অতিরিক্ত পথ ঘুরে যেতে হওয়ায় বাড়ছে খরচ, মালামাল পৌঁছানো যাচ্ছে না গন্তব্যে, আছে ফেরি সংকটও। এতে ভোলার ইলিশাঘাটে যানবাহনের দীর্ঘ সারি, ফেরির জন্য অপেক্ষা করতে হয় টানা কয়েকদিনও। গরমের কারণে পচে নষ্ট হচ্ছে তরমুজ। ফেরিতে আমরা খুব দুর্ভোগে আছি। এই সিজনটা আসলেই ঘাটে জাম হয়ে যায়, ফেরি চলে না ঠিক মতন, টাইম টু টাইম কোনো ফেরি পাই না। কুনসুম জাম আর বেসমু, আমাদের এখানে পরে 5 লক্ষ টাকা মাল আছে। এই রুটের 4টি ফেরির সাথে আরও 2টি যুক্ত করা গেলে সুফল মিলবে বলে আশা যাতায়াতকারীদের। ফেরি আরো বাড়ানো দরকার। এই লাইনে আমাদের তরমুজ সব পয়সা যাইতেছে, ব্যবসায়ীরা লোকসানের মধ্যে আছে অনেক। এখানে ফেরি বাড়াইতে হবে, মানুষের হয়রানি কষ্ট, ড্রাইভারের জবে কষ্ট করতেছে আমরা। এই সমস্যা সমাধানের আশ্বাস বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের। তরমুজের ফলন এবছর ভোলায় বাম্পার হয়েছে, যার কারণে গাড়ি অত্যাধিক চাপ এবং সামনে ঈদ মৌসুম, যার কারণে দুইটা মিলে গাড়ির চাপটা বেশি। আমরা আমাদের সেবার মানে সর্বোচ্চটা বর্তমানে দেওয়ার চেষ্টা করছি। মালামাল পরিবহনের সংকটের দ্রুত সমাধান না হলে কৃষক ও ব্যবসায়ীদের বড় ক্ষতি হবে বলে মনে করছেন স্থানীয়রা। ডিবিসি নিউজ ডেস্ক।